হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়ান স্পুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। কোরবান আসছে, তার সাথে নিয়ে আসলাম একটি ধামাকাদার রেসিপি, আর সেটা হচ্ছে মাটন তেহেরি। তেহেরি সাধারণত আমরা বিফ দিয়ে খেতেই বেশি অভ্যস্ত। ছোট ছোট বিফের পিস করে সেগুলোকে তেহেরি বানানো, যেটাকে আমরা ঢাকাইয়া তেহেরি নামেই চিনি। আজকে আমি আপনাদের জন্য আরবদের স্টাইলে তেহেরিটা বানিয়েছি, কিন্তু এখানে আমি একটু চেঞ্জ করেছি। সেটা হচ্ছে আরবরা সাধারণত বাসমতি চাল দিয়ে তেহেরিটা বানায়, আমি এটাকে চিনি গুঁড়া চাল দিয়ে বানানোর চেষ্টা করেছি। দেখতে যেমন সুন্দর, খেতে অত্যন্ত সুস্বাদু এই রেসিপিটি। বানানোর প্রসেসটা একটু লং হলেও কিন্তু খুব মজাদার। আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটি বড় প্যান নিয়ে নিয়েছি এবং চুলা জ্বালিয়ে প্যানটাকে শুকিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি মাটন। এখানে আমি যে মাটনগুলো নিয়েছি সেটা কিন্তু হাড্ডি এবং গোস্ত একসাথেই। আমি এখানে কাচ্চি বিরিয়ানির মতন শুধু মাটনের গোস্তের পিসগুলো নেইনি, যে কোনো ধরনেরই হাড্ডি গোস্তের মাংস দিয়েও কিন্তু আপনি রেসিপিটা বানাতে পারবেন। এখন আমি এখানে একটা স্টক বানাবো। এখানে আমি প্রায় 2 কেজির মতন মাটন নিয়েছি এবং এখানে আমি পানি দিয়ে দিচ্ছি সমপরিমাণ, এবং এই পানিটা দিয়ে কিন্তু স্টকটা হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে অন্যান্য মশলাগুলো, শুকনো মশলাগুলো মিশিয়ে দিবে। এখানে আমি দিয়ে দিচ্ছি এলাচ, সাদা কালো জিরা, সাথে দিয়ে দিচ্ছি কাবাব চিনি, মৌরি, শাহি জিরা এবং ধনিয়া, এলাচ, দালচিনি, শুকনো মরিচ, এবং আরেকটা গুরুত্বপূর্ণ উপকরণ এখানে আমি দিব, সেটা হচ্ছে জয়ফল। এখানে আমি একটা জয়ফলকে হাফ করে কেটে নিয়ে এই মশলাগুলো এখানে একসাথে মিশিয়ে দিয়ে সুন্দর করে একটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। সাধারণত আরবীয় যে সকল রেসিপিগুলো আছে সেগুলোতে ওরা এরকম মশলাগুলোই বেশি ব্যবহার করে। ওরা আমাদের মতন বাটা মশলা তেমন একটা বেশি ব্যবহার করে না। সো এই মশলা দিয়ে একটা বলক আসার পরই আমি এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইকস, কমেন্ট, শেয়ার করবেন, এবং ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে সেটা আমাকে জানাবেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এখানে আমি একটা ক্যাপসিকামকে কেটে নিয়েছি বড় বড় পিস করে। সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখানে আমি কাঁচামরিচকে ফালি করে নিলাম, 5-6টা কাঁচামরিচকে। সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি হাফ পেঁয়াজকে কুচি করে নিয়েছি, বড় পেঁয়াজ। সাথে দিয়ে দিচ্ছি একটা টমেটোকে ফালি করে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বেশি করে দিতে পারেন। আমি আমার 2 কেজির অনুযায়ী যতটুকু প্রয়োজন অতটুকুই আমি এখানে দিয়েছি। এটাকে এখন নেড়ে চেড়ে সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চামচের মতন দিয়ে এটাকে ঢাকনি লাগিয়ে দিব। অপেক্ষা করব যতক্ষণ না পুরো মাটনটা সেদ্ধ হয়ে আসে। মাটনটা এখানে আমি এই স্টকের মাধ্যমে পুরোটাই সেদ্ধ করে নিব। 40 মিনিট পর এখন আমি আবার ফেরত আসলাম। চুলার আঁচটা কিন্তু আমার লো মিডিয়ামেই ছিল, এবং এই অবস্থায় আমি পুরো মাটনটাকে সেদ্ধ করে নিয়েছি। এখন চেক করে দেখব যে মাটন সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আমার মাটন প্রায় সেদ্ধ হয়ে আসছে। ঠিক এই অবস্থায় এখন আমি মাটনগুলোকে আলাদা করে ফেলবো এবং স্টকটাকে ঝাঁকনি দিয়ে ছেঁকে নিব। এখানে যে স্টকটা থাকবে সেটাই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট পুরো রান্নাটা কমপ্লিট করার জন্য, কারণ এখানে স্টক দিয়েই কিন্তু আমি রেসিপিটি তৈরি করব। সো এখানে স্টকের পানিটাকে আমি ছাঁকি দিয়ে আলাদা করে নিব, এবং এখানে সেদ্ধ করার জন্য যে মশলাগুলো আছে সেগুলো কিন্তু আমি আর ব্যবহার করব না, ওগুলো ফেলে দিব, এবং এই স্টকের পানির মধ্যে আমি পুরো তেহেরিটা তৈরি করব। এখন একটি পাত্রের মধ্যে আমি ঝাঁকি নিয়ে সেটার মধ্যে আমি স্টকগুলো ঢেলে দিচ্ছি। স্টকের যে মশলা এবং পানি সম্পূর্ণ এটাকে আলাদা করে নিলাম। এখন আমি যে পাত্রটার মধ্যে রান্না করেছি, স্টক বানিয়েছি, সেটা ভালো করে ধুয়ে বসিয়ে দিলাম। অপেক্ষা করব যাতে শুকিয়ে যায়। এরপর এখানে দিয়ে দিব বাটার। এখানে আমি ঘি ব্যবহার করিনি, বাটার ব্যবহার করেছি যাতে সুন্দর একটা স্মেল আসে। আপনারা যদি চান আপনারা ঘিও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে আমি যে বাটারগুলো দিয়েছি, প্রায় বাটারের পরিমাণ দিয়েছি 50 গ্রামের মতন। এখানে বাটার দেওয়ার পর এখানে আমি আলু দিয়ে দিচ্ছি। এখানে আমি আলুটাকে ছিলে নিয়েছি। এখানে প্রায় 5-6টা আলু দিয়েছি আমি। আপনারা যদি চান আলুটাকে মাঝখান দিয়ে কেটে 2 ফালি করে নিতে পারেন। যেহেতু আমি যে আলুটা নিয়েছি এগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেহেতু আমি এটাকে কম ভাজবো।
সাধারণত আমাদের দেশি আলুগুলো কিন্তু সেদ্ধ হতে অনেক সময় নেয়, তো সেক্ষেত্রে আপনি এটাকে ফালি করে দিতে পারেন এবং যখন আপনি এটাকে ভাজবেন একটু সময় নিয়ে ভাজবেন যাতে আলুটা ভালো করে ভাজার মধ্যেই সেদ্ধ হয়ে আসে। যেহেতু আমার এখানে আলু সেদ্ধ হতে খুব কম সময় লাগে, সেহেতু আমি আলুর সাথে এখনই এখানে মাটনের পিসগুলো দিয়ে দিচ্ছি। মাটনের পিসগুলোকে সেদ্ধ করার পর কিন্তু এগুলোকে বাটারের মধ্যে ভেজে নিচ্ছি যাতে সুন্দর একটা অ্যারোমা স্মেল বের হয়। এটা একটু সময় করে নিয়ে ভাজতে হবে, যেমন যাতে প্রত্যেকটা পিসের মধ্যে যেন বাটারটা লাগে এবং একটা সুন্দর একটা অ্যারোমা তৈরি হয়। এখানে কিন্তু আমি চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে এটাকে ভেজে নিচ্ছি। আপনারা যদি একটু সময় করে ভাজতে চান তো সেক্ষেত্রে চুলার আঁচটা লোতে রেখে ভাজলে ভালো হয়। এখন আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। যেটা বলছিলাম যে আলুর বিষয়টা, আলু যদি আপনারা মনে করেন যে সেদ্ধ কম হবে এরকম বড় অবস্থায় দিলে, তাহলে কিন্তু আপনারা এটাকে মাঝখানে ফালি করে নিতে পারেন কিংবা ছোট ছোট আলু ব্যবহার করতে পারেন যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখন আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে অপেক্ষা করব যেন এটা সব চারপাশে যেন মাটনটা ভাজা হয়ে যায়। এখন আমি সবগুলো মাটন, আলু এগুলো সবগুলো তুলে নিচ্ছি। এইভাবে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ছবি তুলে আমার ফেসবুকে শেয়ার করবেন যদি আপনারা রান্না করে থাকেন, আমার দেখতে ভালো লাগবে। এখন আমি সবগুলো বিফ এভাবে তুলে নিলাম। দেখুন আমি চুলার আঁচটা মিডিয়াম লোতে দেওয়ার কারণে একটু লেগে গেছে, তো সেক্ষেত্রে আপনারা লোতে দিয়েও কিন্তু এটাকে আস্তে আস্তে ভেজে নিতে পারেন। এখন আমি এখানে অলিভ অয়েল দিচ্ছি। এই রান্নাতে অলিভ অয়েল দেওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট, সো যদি অলিভ অয়েল থাকে অবশ্যই অলিভ অয়েল দিবেন। এখানে আমি এখন অন্যান্য শুকনো মশলাগুলো দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, এলাচ দিয়ে দিলাম, লং দিয়ে দিলাম, সাথে জিরা দিয়ে দিলাম, কালো এবং সাদা গোলমরিচগুলো দিয়ে দিলাম। যেহেতু আগের যে সকল মশলা দিয়েছি ওগুলো ফেলে দেওয়া হয়েছে, তো সেহেতু এখানে নতুন করে মশলা দিয়ে দিলাম। আর এখানে যে অর্ধেক পেঁয়াজ আমি কেটেছিলাম বাকি অর্ধেকটা দিয়ে এখানে 4-5 পিস রসুনকে কুচি কুচি করে দিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি। জন্য কোনো লাল গুঁড়া মশলা আমি ব্যবহার করব না, সেহেতু আমি এখানে কাঁচা মরিচ দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাঁচামরিচ এখানে দিতে পারেন কম বেশি করে। যারা বেশি ঝাল পছন্দ করেন তারা ঝাল দিতে পারেন, যারা কম ঝাল পছন্দ করেন তারা কম মরিচ দিবেন, কিন্তু এখানে কোনো লাল মরিচের গুঁড়ো ব্যবহার করা হবে না। এখন আমি এখানে চাউল দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কেজি মাটনের জন্য এখানে আমি চাল নিয়েছি 1.5 কেজির মতন। সাধারণত আপনারা যদি চান আপনারা 1 কেজি নিতে পারেন কিংবা 2 কেজি সমানও নিতে পারেন, কিন্তু আমি এখানে চাউলটা নিয়েছি 1.5 কেজি। 1.5 কেজি দিলেও কিন্তু মাংসটা বেশি হয়ে যায়। তো এখানে আমি চাউলটা ধুয়ে এক পাশে রেখে দিয়েছিলাম। এখন আমি এখানে চাউলের সাথে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে চাউলটাকে একটু ভেজে নেব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন। এখন আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এখানে আমি ভালো করে নেড়ে চেড়ে এই জন্য ভেজে নেব যাতে চাউলটা লেগে না যায়। যেহেতু এর আগে আমি এখানে ঘি দিয়ে মাটনটাকে ভেজেছিলাম, একটু লেগে গিয়েছে, সেজন্য এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব যাতে চাউলটা না লাগে। ঠিক এই অবস্থায় এখানে আমি মিক্স মশলা দিয়ে দিচ্ছি। মিক্স মশলার একটা রেসিপি আমার চ্যানেলে আছে, দয়া করে সেটা যদি দেখতে চান তাহলে দেখে নেবেন। এখানে আমি কী কী মশলা ব্যবহার করেছি সেটা আর এক্সপ্লেন করছি না। এখন এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব এবং অপেক্ষা করব যাতে চাউলটা খুব ভালো মতন ভাজা হয়ে যায়। মোটামুটি চাউলটা ভেজে আসলে ঠিক এই অবস্থায় আমি স্টকগুলো দিয়ে দিব। কমপ্লিটলি স্টকের ওপরেই কিন্তু রান্না করব, যেহেতু স্টকের মধ্যে সব ধরনের মশলা আছে এবং মাটনের একটা স্মেল আছে, তো সেক্ষেত্রে আমি এখানে এই স্টকটা ব্যবহার করছি এবং এখানে নেড়ে চেড়ে পরিমাণ অনুযায়ী দিব। আমি কিন্তু কোনো প্রকার এক্সট্রা পানি ব্যবহার করব না এখানে। এখন এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চাউলটা মোটামুটি যখন গরম হয়ে আসছে ঠিক এই অবস্থায় এখন আমি এখানে দিয়ে দিব সেই ভেজে রাখা মাটন এবং আলু দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে দিব।
যখন আপনি এই ধরনের পানির মধ্যে কোনো তরকারি দিবেন সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে এটা যেন পানিটা যেন উপর হয়ে আপনার গায়ে না পড়ে, যেহেতু অনেক গরম থাকে। এখন এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব, যেহেতু চাউলটা নিচে আছে একটু ভালো করে মিশিয়ে দিতে হবে। এখন আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি, আপনারা যদি চান আপনারা পাউডার দুধও এখানে ব্যবহার করতে পারেন। লিকুইড দুধ দিয়ে এখন আমি এটাকে নেড়ে চেড়ে ঢাকনি লাগিয়ে দিব। চুলার আঁচটা এক্ষেত্রে একদম লোতে থাকবে, কারণ চাউল সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, যেহেতু এখানে আমি আলুটা দিয়েছি, আলুটাও সিদ্ধ হওয়ার বিষয় আছে। তো চুলার আঁচটা একদম লোতে দিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, আপনাদের কাছে যদি তাওয়া থাকে তাহলে নিচে তাওয়াটা দিয়ে দিলে কিন্তু পোড়া লাগার সম্ভাবনাটা কমে যায়। তো সেক্ষেত্রে আপনি নিচে তাওয়াটা দিয়ে চুলার আঁচটা একদম লোতে দিয়ে ঢাকনি লাগিয়ে দিবেন 30 মিনিটের জন্য। এটা কিন্তু খুবই আস্তে আস্তে অল্প আঁচে হবে। দেখেন এখানে আমি প্রায় 5 মিনিট পর এখানে আমি এসে দেখলাম এটা ভালোই বলক উঠে আসছে। ঠিক এই অবস্থায় এটাকে আমি নেড়ে চেড়ে দিব। চাউলটা প্রায় সেদ্ধ হয়ে আসছে। নেড়ে চেড়ে এটাকে চারপাশে মিশিয়ে দিব। এখন আমি চেক করে দেখব পানি আর দিতে হবে কিনা। আমার পানির পরিমাণটা ঠিকই লাগছে, কারণ পানি বেশি দিলে আবার এটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু মাটনটা প্রায় সেদ্ধ। তো সেহেতু এটা অল্প আঁচে দিয়ে আস্তে আস্তে রান্না করলে প্রায় হয়ে আসবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি করে, যেহেতু আমি কোনো লাল মরিচের গুঁড়ো ব্যবহার করিনি, মরিচটা একটু বেশি খাওয়া হয়, তো সেজন্য আমি এখানে কাঁচামরিচ একটু বেশি দিয়েছি। দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে এটাকে ঢাকনি লাগিয়ে আস্তে আস্তে রান্না করার জন্য রেখে দেবো। এখানে একটি আমি মিক্স তৈরি করে নিচ্ছি, সেটা হচ্ছে বাদাম দিয়ে। এখানে আমি পেস্তা বাদাম ইউজ করেছি, কাজু বাদামকে একটু ভাঙা ভাঙা করে কেটে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি কিশমিশ এবং দিয়ে দিচ্ছি আলু বখরা, সাথে দিয়ে দিচ্ছি একটু গুঁড়া দুধ। এখানে আমি গুঁড়া দুধ ব্যবহার করেছি। আপনারা যদি চান, আপনাদের বাসায় যদি মাওয়া থাকে তাহলে খুবই ভালো হয়, এখানে যদি মাওয়াটা ব্যবহার করেন আরও খাবারের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। কিন্তু আমার কাছে আজকে মাওয়া নেই, সেই কারণে আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে এই মিক্সটা তৈরি করে দিচ্ছি। এবং এখন আমি এই মিক্সটাকে ভাতের সাথে দিয়ে দিব। আমার ভাত প্রায় হয়েই আসছে, দেখুন একদম লাগা লাগা হয়ে আসছে, এবং আমি কিন্তু এক্সট্রা কোনো পানি দিইনি। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু একটু চেক করে দেখবেন যে আপনাদের পানি দিতে হবে কি না। দেখুন আমার চাউলটা এখনও সেদ্ধ হতে অনেক সময় বাকি, তো একটু পরে আমি এটাকে দমে দিয়ে দিব। যাদের আরও আগে দমে দিতে চান সেক্ষেত্রে আপনারা কিন্তু তাওয়াটা আরও আগে দিয়ে দিতে পারেন, কিন্তু আমি ঠিক এই অবস্থায় তাওয়া দিব। তাওয়াতে দেওয়ার আগে আমি চেক করে দেখব চাউলটা সেদ্ধ হয়েছে কিনা। না, সেদ্ধ হতে আরেকটু সময় বাকি। সো আমি ঠিক এই অবস্থায় এখন এখানে ওই বাদামের যে মিক্সটা সেটা দিয়ে দিলাম, বাদাম কিশমিশের মিক্সটা এখানে খুব ভালো করে মাখিয়ে দিয়ে দিচ্ছি। এটা উপরের দিকে দিলে কিন্তু একটা সুন্দর স্মেল আসে, এবং যখন আপনি এটাকে সার্ভ করবেন তখন কিন্তু স্মেলটা বোঝা যায়। দেখুন এটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। আরেকটা বিষয় হচ্ছে, তেহেরি যত সাদা হয় ততই কিন্তু খেতে ভালো লাগে, এটা তেহেরি বলা যায়। তো সেক্ষেত্রে গুঁড়ো দুধটা কিন্তু আরও সাহায্য করে এটাকে পুরোপুরি তেহেরি বলার জন্য রেডি করতে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটু বাটার, দিয়ে ঢাকনি লাগিয়ে দিব এবং নিচে তাওয়াটা বসিয়ে দিব। অপেক্ষা করব 5 মিনিটের জন্য। বাস আমার রেসিপিটি তৈরি। আশা রাখি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।